গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 25শে জুলাই, শনিবার। বাজে এখন ওই সকাল 7টার মতো। ওই একই কথা আবারও বলছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের কাজকর্মে সকালবেলা যা হয় আর কি, আমাদের প্রত্যেকটা গৃহবধূরই এই একই রুটিন চলে আর কি, যে সকালবেলা উঠে বাসি কাজকর্ম সারা, ঘরদোর গোছানো একটু, তো সেসবই কাজ করতে লেগে গেছি আর কি। আর এখানে কিছু রাতের জমানো বাসন যেগুলো আমার জন্য অপেক্ষা করে থাকে, তার মধ্যে একটা বোতলও আজকে ধুয়ে দিলাম। চায়ের বাসন, তারপরে ওই গ্যাসের একটা করে যে অ্যাক্সেসরিজগুলো আছে ওগুলো প্রতিদিন মেজে ঘষে সকালবেলাটাই করি। সারাদিনে অতটা সময় দেই না, সকালবেলাটা করে ফেলে নিশ্চিন্তে থাকি। তো যাই হোক, এগুলো করে তারপরে যাব ওই ঘরে বিছানাটা তুলবো। আমাদের ইন্দ্রবাবু বেরিয়ে গেছে, ওকে চা করে দিয়েছি, ও চা খেয়ে বেরিয়ে গেছে। আর এই বর্ষাকালের ঘর বাড়ি দেখে বুঝতেই পারছো, চতুর্দিকে জামা কাপড় ঝোলানো। সারা রাত এইভাবে ঝুলিয়ে রেখেছি বলেই এই মোটা মোটা প্যান্টগুলো না শুকিয়েছে, কারণ সারা রাত তো ফ্যান চলে, তো এই ফ্যানের হাওয়াতে মোটামুটি শুকিয়েছে। না হলে বাইরে থাকলে, বাইরের যা ওয়েদার, ও মনে হয় না 2 দিন 3 দিনও শুকোবে বলে। তার মধ্যে এই প্যান্টগুলো হচ্ছে মোটা মোটা, কোমরগুলো কিছুতেই শুকাতে চায় না। শুকানোর পরেও হাতে যখন ধরি মনে হয় কি কেমন যেন একটা ভেজা ভেজা ড্যাম। রোদের তাপে শুকানোর কিংবা রোদে ডাইরেক্ট শুকানোর যে ফ্রেশ ফিল, জামা কাপড় যেটা ধরে কিংবা গন্ধ শুকে বোঝা যায়, সেটা তো বর্ষাকালে পাওয়াই যায় না। লাস্ট কবে পেয়েছি মনে পড়ছে না। তবে হ্যাঁ, আজকে সকালবেলা উঠে দেখছি না, আকাশটা বেশ পরিষ্কার, আর মাঝে মাঝে একটু রোদের ঝলক দেখা যাচ্ছে, আবার রোদটা চলে যাচ্ছে, কিন্তু মেঘলা না, আকাশটা বেশ পরিষ্কার। তো জানি না, হয়তো ঠিকঠাক হতেও পারে। তো বাসি কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি। এই এখন আমার জন্য চা করব। আর ওদিকে তাতানের আজকে পড়া ছিল, কিন্তু স্যার না করে দিল কোনো একটা বিশেষ কারণে, কিন্তু রাত্রেবেলা অনলাইন ক্লাস হবে, এই স্যারেরই রাত্রেবেলা অনলাইনে নেবে আর কি। আর আজকে তোর স্কুল নেই, ওদের সপ্তাহে 3 দিন অনলাইন থাকে, 3 দিন অফলাইন থাকে, তো আজকে অনলাইনের স্কুল আছে, আর যেতে হবে না স্কুলে। যাই হোক, চা খেয়ে আমি এখন আর সময় নষ্ট করি না, চা খেতে বসেই একই জায়গায় বসে আমি ভিডিও আপলোডটা করে নিই। করে নেওয়ার পরে তারপরে আবার উঠি ঘরের বাকি কাজকর্ম সারতে, তো সেইগুলো তার ভিডিও কিছু করা হয় না। কাজে প্রায় চা খাওয়ার পর 2 ঘন্টার মতো কেটে গেছে, এখন ওই 10টার মতো বাজে। এই এখন এসছি সকালের জন্য একটু রুটি করব, আর আগের দিনের একটু তরকারি রয়েছে, ওই দিয়েই খাওয়া হবে। 3 বাদে আজকে একটু ঝলমলিয়ে রোদ উঠেছে, এই যে রোদের দেখা পেয়েছি। অনেকদিন পর রোদ উঠেছে তো বেশ ভালো লাগছে। এই কদিন তো রোজই মেঘলা, রোজই বৃষ্টি। যাই হোক, এখানে রোজের জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, ঝপাঝপ মেলে দিয়েছি। আর কিছু জামা কাপড় এদিক ওদিক ঝোলানো আছে, এগুলো আগের দিনের, এগুলো থাক। এই যে এই দরজায় ওই দরজায় সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এদিকে ইন্দ্র আমাকে একটু বাজার দিয়ে গেল, ঘরে কোনো সবজি তেমন একটা ছিল না। এই যে গাঁঠি কচু, বেগুন, পুঁই শাক, কুমড়ো, কাঁচা লঙ্কা, আর এখানে চিংড়ি মাছ। তো পুঁই শাকটা রাখবো না, ভাবছি টাটকা তো ফ্রেশ, আর এমনিতেও কোনো সবজি নেই। ও ইন্দ্র জানে আজকে করবো না, চিংড়ি মাছ বেছে পুঁই শাক কেটে আজকে হয়তো করবো না, ও জানে, কিন্তু করেই ফেলি। ফ্রিজে একটা চাল কুমড়ো রয়েছে, এটা দেখি, পুরোটা নেব না, অল্প একটু কাজে লাগাবো। আগের একটু কুমড়োটা আগে দিয়ে দেবো। পুঁই শাকের জন্য প্রস্তুতি পর্ব তো নিয়েছি একটা, মানে করেছিলাম যে না, পুঁই শাকটা আজকে রাখবো না, ফ্রেশভাবে এনেছে, তাজাভাবে করবো আজকেই। কিন্তু করলাম ঠিকই, যাদের জন্য করলাম তারাই আজকে কেউ পুঁই শাক খায়নি, জানো তো। তো যাই, পুঁই শাকটা করতে তো সময় লাগে, মানে পুঁই শাক মুছতেও সময় লাগে, কড়াইতে হতেও সময় লাগে, তারপর পুঁই শাকের জন্য অনেক রকম সবজি কাটতে হয়, সেটার জন্যও সময় লাগে, প্লাস আবার চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ বাছতেও অনেক সময় চলে গেছে আমার। পুঁই শাকের জন্য সমস্ত সবজি টবজি তো কেটে নিয়েছি, ওদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাজাভুজি ডাল ঠাল যা হবে সেগুলো আমি বসিয়ে দিয়ে লাস্টে চিংড়ি মাছে আমি হাত দিয়েছি, কারণ চিংড়ি মাছ বাছতে সময় লাগে। অন্য সময় কী করে, খোসাটা ছাড়িয়ে নিয়ে আসে, আমি শুধু নোংরাটা পরিষ্কার করি, কিন্তু ওই সুতোর মতো যে নোংরাটা থাকে, কিন্তু আজকে ছাড়িয়েও আনিনি, পুরোটাই ছাড়াতে হয়েছে। তার মধ্যে চিংড়ি মাছগুলোকে একটু কেটে টুকরো করে দিচ্ছি, তাহলে ইন্দ্র বললো অত বড় বড় দেবে না, মাছের সাইজগুলো বেশ বড় বড়, তাই একটু ছোটো করে কেটে দিচ্ছি।
চাল কুমড়ো দিয়ে মুগ ডাল হয়ে গেছে, নামিয়ে দেবো এক্ষুনি। নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে দিলাম। এখানে ভাত ফুটছে, আর এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি পুঁই শাকের জন্য। কাঁঠাল দানা, গাঠি কচু, এখানে কুমড়ো, বেগুন, পুঁই শাকের ডাঁটা, এখানে পুঁই শাক ধোয়া হয়ে গেছে, আর চিংড়ি মাছও ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এই দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হবে। আর এখানে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল হয়ে গেছে। এখানে আছে কুমড়ো ভাজা, আর এখানে আছে বেগুন ভাজা। পুঁই শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখেছি, সবজিটাও সেদ্ধ হোক। তারপর পুঁই শাক থেকে তো অনেক জল ছাড়ে, সেই জল টানতেও অনেকটা সময় লাগে, আর ওই জলেই সবজি সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আজকেই কাঁচা লঙ্কাগুলো এনেছে, তো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে আমি এইভাবে এরকম একটা কিচেন টাওয়েলের মধ্যে পেঁচিয়ে রাখি। ভালো হয়ে গেছে। এই যে তাতানোর জন্য একটু তুলে রাখলাম, একটু বেশি করেই তুলে রেখেছি। আর এখন পুঁই শাকের মধ্যে এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করবো। আমার রান্না শেষ হওয়ার আগেই ওদের দুজনের খাওয়া হয়ে গেছে। প্রথমে ইন্দ্র বললো আমাকে দিয়ে দাও, ওর খাওয়া হয়ে গেছে। পরে তাতানো নিজের মতো নিজে নিয়ে খেয়ে নিয়েছে। তারপরে আমি রান্নাবান্না সেরে এই এখন গ্যাসের জায়গাটা পরিষ্কার করব। করার পর একটু ওই ঢাকনা, কাঁচের ঢাকনা, সারাশি এগুলো রয়েছে, ওগুলো মাজবো। মেজে ঘষে তারপর যাবো স্নান করতে। স্নান করে ফ্রেশ হয়ে এসে তারপরে আমি লাস্টে একা একা খাবো। আর গত কয়েকদিন ধরে আমি এই রান্নাঘরের জায়গাটা পরিষ্কার করছিলাম, কিন্তু মনের মধ্যে একটু খুচখুচ করছিল, একটা অশান্তি লাগছিলো, একটা অস্বস্তি লাগছিলো, কারণ আমার চিমনিটা খুবই নোংরা হয়ে পড়েছিল। আর যেহেতু সার্ভিসিংয়ের লোক ডাকবো, ওরাই পরিষ্কার করবে বলে আমিও কদিন ধরে আলস্য করে করে পরিষ্কার করছিলাম। না যে থাকবে, আমি তো লোক ডাকবোই, ওরা তো করবেই, আমি আর নতুন করে করবো না। এই করে করে এত নোংরা হয়েছিল, আমি চিমনির দিকে তাকাতে পারছিলাম না। আর আজকে যে কী শান্তি লাগছে, একদম পরিষ্কার ঝকঝকে তকতকে। তাতানকে দুধ দেবো, ঢেলেছি, গরম করব। বলে কি আমাকে একটু চকলেট দিয়ে গরম করে দাও, আমার ইচ্ছা করছে। তাহলে চকলেট মিল্ক হয়ে যাবে, এটা সহ গরম করতে দেবো, তাহলে ওটাও গলে যাবে। চকলেটটা কবে থেকে ফ্রিজে রয়েছে, খাওয়া আর হয় না। এনে উষ্ণ গরম করেছি, তাও অনেকটা মেল্ট হয়েছে, কিন্তু চামচের মধ্যে লেগে আছে। ভালো করে ধর। হট চকলেট চামচের মধ্যে লেগে আছে, দেখ। হ্যাঁ, ওটা সব মুখে দিয়ে দে না। ঠিক আছে। তাতানকে দুধ দিয়ে আমি চলে এসেছি এখানে জামা কাপড়। যখন গরমকাল ছিল, রোদের তাপ ভালো ছিল, তাহলে তো দিনের দিনই শুকিয়ে যেত, দুপুরবেলায় শুকিয়ে যেত। আমি কি করতাম, প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পর এসে জামা কাপড় তুলে নিয়ে চলে যেতাম, শুকিয়ে যেত, তুলে নিয়ে চলে গিয়ে ভাঁজ করে জায়গা মতো রেখেও দিতাম। তারপরে আমি একটু রেস্ট করতাম। কিন্তু এই বর্ষাকাল পড়ার পর থেকে তো পুরো চিত্রটাই পাল্টে গেছে। এই এখন এসছি সন্ধ্যাবেলা, এখন তুলতে আসেনি, আমি জামা কাপড়গুলো একটু উল্টে মেলে দিতে এসেছি। তার মধ্যে ছিল তাতানের দুখানা জিন্সের প্যান্ট, ওগুলো তো প্রশ্নই নেই। কিন্তু কিছু কিছু দেখলাম যেগুলো শুকিয়ে গেছে, হালকা ফুলকা ছোটোখাটো জামা কাপড়, সেগুলো নিয়ে যাব। আর এই নাটি ঠাটিগুলো একটু উল্টে পাল্টে দিয়ে একটু পেছনের দড়িতে মেলে দেবো, যাতে সামনে চলাচল করতে কিংবা হট করে বারান্দায় আসতে জামা কাপড় চোখে মুখে না লাগে, তাহলে বড় বিরক্ত লাগে। আর সন্ধ্যের পর একটু টুকটাক বারান্দায় আসা হয়, তো ওগুলো একটু উল্টে পাল্টে রেখে জায়গাটা সামনের দিকটা ফাঁকা করে রেখে বসবো না। এখনই আটা মেখে নেবো রাতের জন্য। ইন্দ্র রুটি খাক না খাক, আমি আর তাতান তো খাবো, এটা কনফার্ম। আর সকালের জন্য একটু বেশি করে মেখে রাখবো। সকালে রুটি করবো যে এটাই কোনো শিওর না, কিন্তু মেখে রাখলে কি হয়, সকালে যদি আটাটা মাখা থাকে তখন ডিসিশন নেবো যে কিছু কি করব না করব। অন্য কিছুও করতে পারি, কোনো ঠিক নেই, কিন্তু আটাটা মেখে রাখলাম। আর এখন ব্যাস, এখন আর কোনো কাজকর্ম নেই, মোটামুটি একটু ফ্রি আছি।
তো অনেক দিন একটু নিজের খেয়াল রাখা হয় না। নেল পালিশ আমার পরাতে খুবই আলস্য, আগাগোড়াই বিয়ের আগে থাকতে অনেককে দেখি খুব সুন্দর নোখটাকে মেনটেন করে, বড় বড় নোখ করে, সুন্দর সুন্দর নেল পালিশ করে। আমি এটা এই সব জিনিস আমি কোনো দিনই করিনি, মানে নেল পালিশের প্রতি আমার খুব একটা ঝোঁক নেই। কিন্তু ভাবলাম না, বসে আছি তো একটু নেল পালিশটা পরি। আজ এখন 8:30। আমি এই সন্ধ্যাবেলা যা যা কাজকর্ম থাকে সব কমপ্লিট, আটা মাখাও হয়ে গেছে। এই যে আটা মেখে রেডি করে রেখেছি। আর ইন্দ্র বলেই দিয়েছে ভাত খাবে না রুটি খাবে, সেটাও এখন অবধি বলেনি, কিন্তু ভাত কিংবা রুটি এই দুটোর মধ্যে থাকবে। আর আমি আর তাতান তো রুটি অবশ্যই। আর ওই পুঁই শাকের চচ্চড়ি দিয়ে, তোমাদের মধ্যে অনেকে বলো রাত্রে শাক খেতে নেই, হ্যাঁ এটা আমিও শুনেছি, কিন্তু আমাদের ইন্দ্র পুঁই শাক এত পছন্দ করে, ওর মানে খুব পছন্দ করে এই সবজি টবজি দিয়ে যে পুঁই শাক, তার মধ্যে আজকাল ফেভারিট জিনিস পড়েছে গাঠি কচু, কাঁঠাল দানা, যেটা অন্য সময় পাওয়া যায় না কাঁঠাল দানাটা। তো পুঁই শাক, আজকে পুঁই শাকটা কেউ খায়নি জানো দুপুরবেলা, একমাত্র আমি একা খেয়েছি। পুঁই শাকটা হতে তো সময় লাগে, তো সব রেডি বসিয়েও দিয়েছি, কিন্তু ওদের কারোর ধৈর্য ধরলো না। ইন্দ্র বললো আমাকে থাক, পুঁই শাকটা থাক, আমি রাত্রে খাবো, আমাকে এখন ডাল ভাজা দিয়ে দাও খেতে। ভালো কথা, ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। একটু পরে তাতাটা এসে বলে কি, ও বলছে থাক পুঁই শাক থাক, পরে খাবো, আমাকেও ডাল ভাজা দিয়ে খেতে দিয়ে দাও। তো দুজনেই ডাল আর ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। পুঁই শাক পুরো ধরাই রয়েছে, আমি দুপুরবেলা অল্প একটু খেয়েছি। কাজে রাত্রে এই পুঁই শাক চচ্চড়ি খাওয়া হবে। পুঁই শাক কোথায়, শাক কম, আমাদের সবজিটাই বেশি। গাঁটি কচু, কুমড়ো, আমি তো এত কুমড়ো দিয়েছি, কুমড়ো খেতে ভালোবাসে। এদিকে তাতানের আবার একটা ডিমান্ড, যেটা আমি ভাবতেই পারছি না, যেটাও কোনোদিন খায়ও না। আমার মা মাঝে মাঝে পায়েস টায়েস পাঠায়, আমরা দুজনে খাই, তাতান খায়ও না, জিজ্ঞাসাও করি না, খায়ও না। সেদিনকে কাল না পরশু দিন আমাকে বলছে, মা আমার না হঠাৎ করে পায়েস খেতে ইচ্ছা করছে, তাও আবার গরম গরম পায়েস। পায়েস তো ঠান্ডা ভাল লাগে। ও বলছে বেশ তুমি গরম গরম পায়েস দেবে, পায়েস খেতে ইচ্ছা করছে, তবে এই ইচ্ছাটা বেশি দিন থাকবে না, যদি করার হয় তাড়াতাড়ি করবে। তো আমি আবার মাকে ফোন করে দিয়েছিলাম যে আমুল গোল্ড দুধটা রাখতে, কারণ এই গোল্ড দুধ দিয়ে না পায়েস ভালো হয়, দুধটা ঘন তো। তো মা রেখেছে, রেখে আজকে বাবুকে দিয়ে পাঠিয়েও দিয়েছে। এই যে এখানে 3 প্যাকেট আমুল গোল্ড। তবে আজকে করব না, আজকে এখন ওই 8:30 বেজে গেছে, এখন পায়েস বসালে মোটামুটি অনেকক্ষণ সময় লাগবে, পায়েসটা এখন খেলে আর রাত্রে খাবে না। দুধটা তো আসলো একটু আগে, কালকে সন্ধ্যায় পায়েস বসিয়ে দেবো বিকেলে, তাহলে সন্ধ্যার মধ্যে পায়েসটা হয়ে যাবে, আরও বাড়িতেও থাকবে, কালকে রবিবার আছে। আর হ্যাঁ, তোমাদের সাথে আমার একটা কথা আছে। আমার আজকে একটা কমেন্ট এসছে, যে কমেন্টটা দেখে আমার ভীষণ রাগ উঠে গেছে। যেটা বলছিলাম, তাতানকে নিয়ে তো বেশ কিছু কমেন্ট আসে, আমি এগুলো ইগনোর করি, এগুলো নর্মাল কমেন্ট বলতেই পারে, পড়াশোনা নিয়ে বলে, খাওয়া দাওয়া নিয়ে বলে, অনেকে অনেক কিছু বলে, সেগুলো গুরুত্ব দিই না। কিন্তু আজকে যে কমেন্টটা এসছে সেই কমেন্টটা নেওয়ার মতো না। প্রথমে কমেন্টটা এসেছিল যে মেয়েকে কবে বিয়ে দেবে, 19 বছরেই বিয়ে দিয়ে দিও। এইটুকু অবধি ঠিক ছিল, এইটুকুকে আমি করিনি, কারণ হতেই পারে অনেক মানুষ আছে যে থাকে তো 2026 সালে, কিন্তু মানসিকতা সেই আদিমকালের, সেটা তাও মেনে নিয়েছে, ঠিক আছে হতেই পারে, মানে এই যুগে বসবাস করার সে যোগ্যই না। যার এরকম মেন্টালিটি, মেয়েকে 19 বছর বয়সে যেই মানুষ বিয়ে দিয়ে দিতে বলে, তার যে মানসিকতা সেই আদিম যুগে পড়ে আছে, সে তো ভাবতেই পারছি। তো এই যুগে জেনজির যুগে বসবাস করার সে একদমই যোগ্য নয়। সে একেবারে 1947 সাল তো অনেক বেশি, ওই সময়েও অনেক মানুষের মেন্টালিটি পাল্টে গেছে যে মেয়েদের এত তাড়াতাড়ি বিয়ে দেবো না। তারও আগে আদিমকালের কথা বলছি, ওই যুগে পড়ে আছে এখনও সেই সব মানুষ। যদি আমি জানি না সে পুরুষ না মহিলা, যদি পুরুষ হয়ে থাকে তাহলে সেই বাড়ির মহিলাগুলোর যে কী হাল আমার ভেবেই আমার খারাপ লাগছে। আর যদি সে মহিলা হয়ে থাকে তাহলে কিছু বলার নেই, আমি স্পিচলেস, আমার বলার ভাষা নেই যে আজকালকার এই যুগে এসে সে কি করে এইসব কথা বলতে পারে। এর পরের যে লাইনগুলো সেগুলো শুনে তোমরাই বলো আমাকে যে আমি কোনো একটা মায়ের রাগ ওঠাটা স্বাভাবিক না অস্বাভাবিক। পরের লাইনটা ছিল যে দেখেই তো মনে হচ্ছে ক্যারেক্টারলেস, না জানি কোথায় কি করে বসবে। কতটুকু চেনেন আপনি? তাও যদি এমন হতো হ্যাঁ ওঠা বসা আছে, চেনা জানা আছে, অনেক কিছু গতিবিধি দেখে আপনি বলছেন, ক্যামেরার ওপরে বসে আপনি এত বড় অ্যাস্ট্রোলজার, যারা ভালো জ্যোতিষী, যারা নামকরা জ্যোতিষী, তারাও হয়তো দেখে বলতে পারে, কিন্তু তাও সামনাসামনি দেখে, হ্যাঁ হাত দেখে সামনাসামনি দেখে হয়তো বলতে পারে তার ব্যাপারে কিছু। আপনি এত বড় অ্যাস্ট্রোলজার যে আপনি বাড়িতে বসে ক্যামেরার ওপারে একটা বাচ্চা মেয়েকে, তাও আবার আমি তাতানকে, আমার ভিডিওতে আমিই বেশিরভাগ থাকি, আমার ফ্যামিলি খুব কম থাকে, আমার কাজকর্মই আমি দেখাই, তার মধ্যে থেকে হয়তো তাতানকে ফাঁকে ফুঁকে হয়তো 1 থেকে 2 মিনিট, এর বেশি মনে হয় না দেখা যায় বলে, ওইটুকু দেখে আপনি বিচার করে ফেললেন ক্যারেক্টারলেস, না জানি কোথায় কি করে বসবে।
আপনার তো অস্কার, আপনার তো এখানে থাকারই আপনি মানে মানে কি বলবো যোগ্য না, আপনার বিদেশে গিয়ে থাকার কথা, এখানে কেন পড়ে আছেন? এত বড় অ্যাস্ট্রোলজার সে এই মানে এরকম, তা আবার আমার ভিডিও দেখছে, ওরে বাবা রে বাবা, মানে আমি কিভাবে রিয়্যাক্ট করবো না আমি নিজে বুঝতে পারছি না। হ্যাঁ, কী করে বললেন আপনি 1 মিনিটের 2 মিনিটের ভিডিও দেখে একটা মেয়েকে কিভাবে এইভাবে বিচার করে ফেললেন, কিভাবে জাজ করে ফেললেন যে আপনি এত বড় কথা একটা বলে দিলেন? আর আপনার মতো ভিউয়ার্স আমার দরকারও নেই। যে ভিউয়ার্স আপনার নেগেটিভ কমেন্ট এক জায়গায়, নেগেটিভ কমেন্ট অনেকেই করে তাতানের ব্যাপারে, খাওয়া নিয়ে হ্যান আদিক্ষেতা হ্যান ত্যান, এগুলো নর্মাল, করতেই পারে, সেগুলো একরকম। পড়াশোনা নিয়েও অনেকে অনেক কিছু বলো, তাতেও আমি গুরুত্ব দিই না, কারণ পড়াশোনা সবার দ্বারা সব ভালো পড়াশোনা হয় না। আমি প্রথম থেকেই বলে এসেছি তাতান একদম নর্মাল অ্যাভারেজ স্টুডেন্ট। তা সত্ত্বেও তোমরা অনেকে পড়াশোনা নিয়ে কমেন্ট করো, আমি জানি না কীভাবে করো। আমি তো কোনোদিনই বলি না যে ও ব্রিলিয়ান্ট। হ্যাঁ, ও চেষ্টা করে, ওর মধ্যে চেষ্টাটা দেখি বলে ওকে কোনোদিন পড়াশোনা নিয়ে খুব একটা বকাচকা করতে হয় না। তাই বলে কি একদমই করি না? সব কিছু কি অন ক্যামেরা করতে হবে এমন কোনো কথা নেই, অফ ক্যামেরাও কিন্তু অনেক কিছু হয়। 24 ঘন্টার মধ্যে মাত্র 10-15 মিনিট তোমাদের সাথে শেয়ার করি, তার মাঝখানে আগে পরে অনেক কিছু হয়ে যাচ্ছে আমাদের লাইফে, ঠিক আছে? তো সেই সব নিয়েও আমি আসছি না, সেই সব নিয়েও অনেকে কমেন্ট করে, তাও আমি তাদেরকে ব্লকও করি না, রিপোর্ট করি না, কিছু করি না, কেন হতেই পারে, নানা ধরনের মানুষের নানা রকম মতামত হতেই পারে, কিন্তু তাই বলে এই কথাটা বলার কোনো রাইট নেই আপনার, ঠিক আছে? নেক্সট দিন থেকে আপনি আমার ভিডিও দেখবেন না, যদি সব সমস্যা হয় দেখবেন না। যদি আপনার কমেন্ট, আমি এখনও পর্যন্ত আমি কমেন্টটা হারিয়ে ফেলেছি, আমার ভুল হয়েছে, আমি স্ক্রিনশট নিয়ে রাখতে ভুলে গেছি, তখন এত দেখেই মাথাটা এত গরম হয়ে গেছে না, আমি নাম টাম কিচ্ছু মনে নেই, ভুলে গেছি। কাজে এরপর দিন কমেন্ট করলে আমি বুঝতেও পারবো না কে করেছে না করেছে, আবার হয়তো কমেন্টটা খুঁজতে হবে, তা আমি খুঁজে বার করে দেখবো। যদি নেক্সট টাইম আপনার কমেন্ট আসে আমি আপনাকে ব্লক করে দেবো, আমার ভিডিও আপনাকে দেখতে হবে না, ঠিক আছে? কোনো ভালো সুচরিত্র অনেক ব্লগার আছে, আমাদের তো চরিত্র ক্যারেক্টার ভালো না, যাদের ক্যারেক্টার ভালো তাদের ব্লগ আপনি দেখুন গিয়ে। জীবনে প্রচুর ফ্রাস্ট্রেশন, প্রচুর ডিপ্রেশন আপনার মধ্যে রয়েছে, আর না হয় আপনি নিজে খুব অত্যাচারিত, মানসিক অত্যাচারিত, শারীরিক অত্যাচারিত, যার জন্য আপনার সেই ফ্রাস্ট্রেশনগুলো এখানে কমেন্টে ঝেড়েছেন। তোমাদের মধ্যে অনেকেই তো মা আছো, অনেক মায়েরা আমার ভিডিও দেখো, যাদের বাচ্চা ছোট হোক বড় হোক যেই হোক, তোমরাই বলো যে এরকম কমেন্ট আসার পর কোনো মা কি মাথা ঠিক রাখতে পারে? তোমাদের মধ্যে এখন অনেকেই কমেন্ট করবে যে ছেড়ে দাও, ইগনোর করো, এগুলো সব কিছু ইগনোর করা যায় না গো, সব কিছু ইগনোর করা যায় না। এখন অনেকে আবার এই কথাও বলতে আসতে পারো, সোশ্যাল মিডিয়াতে আছো দেখাচ্ছ, এইসব তো শুনতেই হবে না, এইসব শুনবো না, আমি সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখাচ্ছি বলে আমি এইসব শুনবো না। অনেক কিছু খারাপ নেগেটিভ করো না, নেগেটিভের মধ্যেও একটা ভাগ থাকে, তাই বলে কারোর ক্যারেক্টার নিয়ে এরভাবে, তাও আবার আমাকে বলতে বলতে তাও আমি কিচ্ছু বলতাম না, ঠিক আছে? কিন্তু একটা মেয়েকে নিয়ে এইভাবে বলাটা আমি কখনোই মেনে নেব না, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে আছে বলে তোমরা আমার মাথা কিনে নাও, নিজে যা খুশি তাই বলে দেবে। বলার মধ্যেও একটা ধরন থাকে, একটা লিমিট থাকে, এটা লিমিট ক্রস করা কমেন্ট, যেটা মেনে নেওয়া যায় না। জানি না মাথা গরম করে তোমাদের কিছু ভুলভাল বললাম নাকি, আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলিনি, যে কমেন্টটা করেছে মেনলি তাকেই উদ্দেশ্য করে বলেছি। তো যাই হোক, আমি যদি কিছু ভুল বলে থাকি, তোমরা যারা আমাকে ভালোবাসো যদি তাদের কোনো রকমভাবে আমি হার্ট করে থাকি তাহলে সরি, আসলে মাথা ঠিক ছিল না। এরকম কমেন্ট পাওয়ার পর কার মাথা ঠিক থাকে বলো? একটা এরকমভাবে দেখে হঠাৎ করে কি এমন দেখতে পেলে যে এরকম ক্যারেক্টারলেস কিরকম ফট করে বলে দেওয়া যায়। যাক, বাদ দেওয়ার প্রসঙ্গ তুলছি না। তো এখন রাতের খাওয়া দাওয়া করছি, আর ওদিকে তাড়াতাড়ি অনলাইন ক্লাস চলছে, ফোনটা পাশে নিয়েই বসেছে, 10:30টার মতো বাজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।